অলক্কি ছেলে জন্মের সাথে সাথে মাকে খেয়েছিস, তার কিছুদিন পর বাবাকেও খেয়ে নিলি, আর এখন আমাদেরকে খাওয়ার ধান্দা। তোর মতো কুলাঙ্গার ছেলে মরতে পারিস না? রাস্তাঘাটে এত মানুষ মরে, তুই মরতে পারিস না? রাধিকা বেগম কথাগুলো বলছে আর নিলয়কে বেল দিয়ে বেধড়ক ভাবে পেটাচ্ছে। পেটাতে পেটাতে হাঁপাতে শুরু করে আর নিলয় ফ্লোরে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। শরীরটা ফ্লোরে এলিয়ে দিয়েছে, মারের দাগগুলোর মাঝে রক্ত জমাট বেঁধে গিয়েছে। ওঠার শক্তি পর্যন্ত নেই। মা ও বাবা, আমি সহ্য করতে পারি না জানো, খুব কষ্ট হয় আমার। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। রাধিকা বেগম নিলয়কে এভাবে রেখে চলে যায়। নিলয় তার আব্বু আম্মুর ছবিগুলো ধরে কান্না করতে থাকে। আপনারা হয়তো ভাবছেন, একটা ছেলে কেন মেয়েদের মতো মার খেলো, প্রতিবাদ কেন করেনি? তাহলে শুনুন, দুনিয়াতে যদি দুটা ছায়াই একা রেখে চলে যায়, তখন বোঝা যায় দুনিয়াটা কতটুকু নিকৃষ্ট। নিলয়ের আব্বু আম্মু মারা যাবার পর সে তার চাচা চাচির কাছে বড় হয়। চাচার সামনে রাধিকা বেগম নিলয়কে অনেক আদর স্নেহ করার অ্যাক্টিং করে। আর চাচা অফিসে গেলে নিলয়ের উপর অত্যাচার শুরু হয়। নিলয় মুখ বুঝে সহ্য করে নেয়, কারণ ছোট থাকতেই ভয় দেখিয়ে দেখিয়ে বড় করা হয়েছে। ঘরের রান্না থেকে শুরু করে কাপড় কাচা সহ যাবতীয় কাজ নিলয়কে দিয়ে করায়। রাধিকা বেগমের এক মেয়ে, নাম রুহানিকা। মেয়ে খুব অহংকারী, তবে সে নিলয়কে পছন্দ করে। নিলয় রুহানিকে তেমন পাত্তা দেয় না, টিউশনি করিয়ে নিজেই নিজের খরচ বহন করে। এবার ভার্সিটিতে উঠেছে নিলয়। তার খুব ইচ্ছে পড়াশুনো করে অনেক বড় কিছু হওয়ার, কিন্তু সবার কি আর সব ইচ্ছে পূরণ হয়? রাত 9:30 ছুঁই ছুঁই। নিলয় রুমে মরার মতো পড়ে আছে। নিলয়কে এভাবে বেরহম ভাবে পিটিয়ে চলে যাওয়ার পর আর এসে দেখেনি ছেলেটা মরে গেছে নাকি জীবিত আছে। নিলয় জ্বরে কাতরাচ্ছে। বাহির থেকে আকরম সাহেবের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মনে হয় আকরাম সাহেব মানে তার চাচা অফিস থেকে এসেছে। চাচা তাকে অনেক আদর স্নেহ করে। রাধিকা, নিলয় বাবা কোথায়? আজ তাকে দেখছি না। প্রতিদিন তো নিলয় দরজা খুলে দেয়, তাহলে আজ তুমি কেন? নিলয় কোথায়? আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম চুপসে যায়। আমতা আমতা করে বলে, নিলয় আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তার নাকি ঘুম পাচ্ছে, তাই আমি আর না করিনি। আচ্ছা ঠিক আছে, মা বাবা মরা ছেলেটাকে কোনো রকম কষ্ট দিও না, দেখে রাখিও। আমার ভাইয়ের রেখে যাওয়া শেষ স্মৃতি নিলয়। আর রুহানিকা কোথায়? ও ভুলে গিয়েছি, আমার নবাবজাদি কন্যা তো সন্ধ্যার সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। দাও, খাবার দাও, খেয়ে আমিও উঠি, শরীরটা অনেক ক্লান্ত। আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম খাবার বেড়ে দেন। উনি খাবার খেয়ে রুমে চলে যায়। রাধিকা বেগম হাঁপ ছেড়ে বাঁচে। নিলয়কে আকরাম সাহেব খুবই আদরে স্নেহ করেন। যদি কখনো শুনে রাধিকা বেগম নিলয়ের উপর এমন টর্চার করে, তাহলে ওনাকে আস্ত রাখবেন না আকরাম সাহেব। রাধিকা বেগমও রুমে চলে যায়। আকরাম সাহেব সকাল 7টায় অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। ফজরের আজান শুনে নিলয় আস্তে আস্তে চোখ খুলে বসে। এখন শরীরটা একটু ভালো লাগছে। রাতে তো শরীর নাড়ানোই মুশকিল ছিল। নিলয় আস্তে আস্তে উঠে উজু করে, ঘরেই নামাজ পড়ে নেয়। আজ আর এই অবস্থায় মসজিদে যেতে পারবে না। নামাজ পড়ে শরীরটা বিছানায় এলিয়ে দেয়। কিরে, এই অলক্কির বাচ্চা, বাজে কয়টা? ওর এত বেলা করে ঘুমালে বাজার করতে কে যাবে? ভুয়ার রান্নার কাজে কে হেল্প করবে? ওর রোহানিকার কলেজ আছে। রাধিকা বেগম কথাগুলো পা দিয়ে নাড়া দিচ্ছে। যখন দেখছে নিলয়ের কোনো রেসপন্স নেই, তখন নিলয়ের গায়ে এক বালতি পানি ছুঁড়ে মারে। নিলয় লাফ দিয়ে উঠে বসে। চাচিমার দিকে একবার তাকিয়ে বলে, চাচিমা, আমার শরীরটা ভালো নেই, প্রচন্ড ব্যথা আর জ্বর, অনেক গা পুড়ে যাচ্ছে, প্লিজ আজকে অন্য কাউকে দিয়ে কাজগুলো করান। নিলয়ের কথা শুনে রাধিকা বেগম রেগে আগুন হয়ে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, অলক্কির বাচ্চা, কাজে ফাঁকি দেওয়ার ধান্দা,
যা কাজ কর গিয়ে। এগুলো অজুহাত দেখালে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। নিলয় দেখলো ওনার সাথে শুধু শুধু তর্কে জড়ালে লাভ নেই, কাজ করতেই হবে। তাই কথা না বলে কাজে লেগে পড়ে। নিলয়, নিলয়, কোথায় তুই? আমার ঘরে চা নিয়ে আয় তো। সকাল কখন হয়েছে এখনো আমি চা পাইনি। আম্মু কি তোকে এমনি এমনি মারে? চা নিয়ে আয়। রুহানিকার কথায় নিলয় তাড়াতাড়ি করে চা বানিয়ে রুহানিকার ঘরে যায়। রুহানিকা চোখ কচড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলতে লাগে, তোকে বলেছি আমাকে ভালোবাসতে, কিন্তু তুই কি করি? আমাকে মুখের উপর না করে দিলি। তোর দ্বিগুণ কষ্ট করতে হবে। যদি আমার প্রস্তাবে রাজি থাকতি তাহলে আম্মুর মার থেকে তোকে আমি বাঁচাতে পারতাম। তুই আমার ছোট বোন হোস, ভুলে যাস না। তোকে আমি ছোট বোনের মতোই দেখি, তাই এগুলো কথা আর কখনো মুখে আনবি না। ছোট হয়ে একে তো আমাকে তুই করে বলিস, আবার এগুলো কথা বলতে লজ্জা করে না? নিলয়ের মুখ থেকে এগুলো শুনে রুহানিকা রেগে মেগে আগুন হয়ে যায়। চিল্লিয়ে বলে, তোর কত বড় সাহস আমাকে কথা শোনাস? আজকে আম্মুর হাতে তোকে মার খাওয়াতেই হবে। কথাগুলো বলে রুহানিকা এমন একটা কাজ করে যা নিলয় কল্পনাও করেনি। তাকে মার খাওয়ানোর জন্য এমনটা করবে আশাও করেনি। রুহানি নিলয়ের হাত থেকে চায়ের কাপটা নিয়ে ফ্লোরে সজোরে ফেলে দেয়, যার ফলে চায়ের কাপটা টুকরো টুকরো হয়ে যায়। খেলার সাথে সাথে রাধিকা বেগমকে ডাকতে থাকে। কাপ ভাঙার আওয়াজ সাথে রুহানির চিল্লানোর আওয়াজ শুনে তড়িঘড়ি করে রুহানির রুমে এসে দেখে ফ্লোরে কাঁচ ছিটিয়ে পড়ে আছে। আম্মু, এই ছোট লোকের বাচ্চা চায়ের কাপটা ফেলে ভেঙে ফেলছে। একটুখানির জন্য আমার শরীরে পড়েনি। আরো বলেছে আর নাকি তোমার দেওয়া কাজ করতে পারবে না। কি বললি? অলক্ষীর বাচ্চা, তোকে বসে বসে খাওয়াচ্ছি এটাই তো অনেক। একটু ঘরের কাজ করিস, এতেও তো হাঁপিয়ে যাস। বুঝতে পারছি, কি আর করবি, মা বাপের মতো এখন তো চাচাটাকেও খেয়ে ফেলার ধান্দা। তুই তো ছেলে মানুষ, কাজকর্ম করে খেতে পারিস, তবুও কেন চাচার অন্ন ধ্বংস করছিস? আজকে তোর খবর আছে। আবার এত শখের কাপটাকে ভেঙে দিলি। কথাগুলো বলে রাধিকা বেগম রুম থেকে বের হয়ে যায়। আর রুহানির মুখে বিশ্বজয়ের হাসি। সে তাকে অপমান করার শাস্তি দিতে পেরেছে। আমার কথা মেনে যদি আমাকে ভালোবাসতি তাহলে আজ রাজার হারে থাকতে পারতি। দেখি এখন আম্মুর হাত থেকে তোকে কে বাঁচায়। নিলয় ভাবতেই পারছে না সামান্য জেদের জন্য তাকে কিভাবে ফাঁসালো। মনে মনে তার খুব খারাপ লাগে। এই মানুষগুলোকে সে তার নিজের খুব কাছের মনে করে, কারণ তারা ছাড়া নিলয়ের আপন বলতে আর কেউ নেই। নিলয় মাথাটা নিচু করে রুম থেকে বের হতেই দেখে রাধিকা বেগম বেল্ট নিয়ে দাঁড়িয়ে আছে। সে জানে এখন যত কিছুই করবে না কেন রাধিকা বেগম তাকে মারবেই, তাই মাথাটা নিচু করে দাঁড়ায়। আজকেও রাধিকা বেগম নিলয়কে মেরে মেরে আধমোড়া করে ফেলে রাখে। কালকের মারের জায়গাগুলো শুকায়নি, আর আজকেও সেম ভাবে পিটলো। কালকে রাতে কিছু খায়নি, আর সকালে আবার মার খেয়ে নিল। নিলয় আস্তে আস্তে উঠে নিজের রুমের ভিতরে গিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। জ্ঞান ফিরে প্রায় দুপুরের দিকে, আর রাত থেকে কিছুই পেটে পড়েনি। শরীরটা একেবারে দুর্বল। আস্তে আস্তে উঠে রান্না করে খাবার কিছু আছে নাকি দেখতে চায়। অনেক খোঁজাখুঁজির পর এইটু ভাত তরকারি পায়। কিছু করার নেই, এগুলোই খেতে হবে। খাবার খেয়ে রুমে গিয়ে একটু পড়াটা দেখে। আজকে তাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়ার কথা ছিল। বিকেলে দুটো টিউশনি করে একটা গার্ডিয়ানের বাবা খুবই ভালো। নিলয়ের আর্থিক অবস্থার কথা জেনে নিলয়কে তিনিই ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবেন বলেছেন। ভার্সিটির প্রিন্সিপাল নাকি লোকটার বন্ধু হয়। আজকে আর রাধিকা বেগমের জন্য পারল না। রাত 9টা ছুঁই ছুঁই। কলিং বেল বেজে উঠে। নিলয় বুঝতে পারে তার চাচ্চু এসেছে। দরজা খুলে দিতেই আকরম সাহেব নিলয়কে দেখে একটা হাসি দেয় আর বলে, কেমন আছিস বাবা? কালকে রাত থেকে দেখি না, তোর শরীর নাকি অসুস্থ, মেডিসিন নিয়েছিস? নিলয় তার চাচ্চুর দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। এই মানুষটা তাকে বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে, কিন্তু চাচিমা তাকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? নিলয়ের অজানা। চাচ্চুর কথায় নিলয় সরু হেসে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ চাচু, শরীর ভালো আছে। আর বাইরে দাঁড়িয়ে কি আমার সাথে কথা বলবেন নাকি ঘরে আসবেন?
নিলয়ের কথায় আকরাম সাহেব শব্দ করে হেসে দিয়ে বাসায় প্রবেশ করে। আকরাম সাহেবের সাথে নিলয়ের এত ভাবসাব দেখে রাধিকা বেগমের মাথা গরম হয়ে যায়। এই ছোট লোকের ছেলেটাকে এত কেন আদরে স্নেহ করে তার অজানা। নিজের মেয়ে রুহানিকেও এত আদর স্নেহ করে না যতটুকু নিলয়কে করে। তাই রাধিকা বেগম নিলয়কে দেখতে পারে না। উনি চায় নিলয়কে যদি বাড়ির সব কাজকর্ম আর টর্চার করা হয়, যদি নিলয় চলে যায় তাহলে তারা বাঁচে। নিলয়ের বদলে রুহানিকে তিনি আদর স্নেহ করবেন। কিন্তু না, নিলয়কে কোনোভাবেই সরানো যাচ্ছে না। এত মারার পরও টু শব্দ পর্যন্ত করে না। রাতে তারা সবাই খেতে বসেছে, কিন্তু আকরাম সাহেব নিলয়কে ডেকেই যাচ্ছে। নিলয় রুমে বসেছিল, কারণ রাধিকা বেগম না করে দিয়েছে তাদের সাথে বসে খেতে পারবে না। নিলয় আসে না দেখে আকরাম সাহেব নিজেই নিলয়ের কাছে যেতে চাইলে রুহানি বলে ওঠে, আপু, এত আল্লাহ দেখানোর কি আছে? নিলয় খাবে না এখন বলতেছে, তারপরও কেন জোর করতেছ? কই, আমাকে তো কোনোদিন ওইভাবে বলেনি। পরের ছেলে তোমার কাছে আপন আর আমি পর। রুহানির কথায় আকরাম সাহেব দাঁত কটমট করে তার দিকে তাকিয়ে বলে, এসব কি ধরনের কথা? পরের ছেলে মানে? নিলয় আমার আপন বড় ভাইয়ের ছেলে। নেক্সট টাইম যেন সম্মান দিয়ে কথা বলিস। নিলয় তোর বড় ভাই হয়, আর নিলয়কে না নিয়ে খেলে আমার খারাপ লাগে। সারাদিন একটা বার তোদের সাথে বসে খেতে পারি, তাই সবাইকে নিয়ে খেতে ভালো লাগে। আর নিলয়কে ভাইয়া বলে ডাকবি, মনে থাকে যেন। আকরাম সাহেবের কথায় রুহানি খুবই অপমান বোধ করে। এই ছোট লোকটার জন্য তার আব্বু আজ তাকে কঠোর গলায় বলল। মনে মনে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই ছোট লোকটাকে বাড়ি ছাড়া করবেই। আকরাম সাহেব গিয়ে দেখে নিলয় শুয়ে আছে। উনি নিলয়কে শোয়া থেকে তুলে রাতের খাবার একসাথে খাওয়ার জন্য নিয়ে যায়। পরদিন সকালে নিলয়ের ঘুম থেকে লেট করে ওঠে, কারণ সবার অগোচরে নিলয় পড়তে বসে। রাত ৩টা পর্যন্ত পড়ে বিছানায় গায়ে দিতেই রাত্রির সমস্ত ঘুম যেন নিলয়কে ঘিরে নিয়েছে। ঘুম ভেঙেছে 7টার দিকে। বিছানা থেকে যে উঠতে যাবে তখনই দরজার সামনে চোখ যায়। আসলে নিলয় কখনো দরজা লাগিয়ে ঘুমায় না, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে রুহানি। এত সকালে তার রুমে রুহানিকে দেখে বেশ অবাক হয়। তার থেকে বেশি অবাক হয় রুহানির হাতে থাকা জিনিসটা দেখে। রুহানির হাতে ছিল চায়ের কাপ। নিলয়ের জন্য সকাল সকাল চা বানিয়ে নিয়ে এসেছে। নিলয় কখনো বাড়িতে চা খায়নি। হ্যাঁ, বন্ধুদের সাথে বাইরে খেয়েছে, তবে আজ রুহানির এমন পরিবর্তন নিলয়ের হজম হচ্ছে না। নিলয় বেশ তীক্ষ্ণভাবে রুহানির দিকে তাকিয়ে থাকে। আয়া, রুমে আসতে পারি? সে কখন থেকে দাঁড়িয়ে আছি, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি আসবো? নিলয় রুহানির মুখ থেকে ভাইয়া ডাক শুনে এক প্রকার ধাক্কা খায়। রুহানি তাকে ভাইয়া ডাকছে, এটা কি আদৌ সম্ভব? নিলয় রুহানিকে রুমে আসতে বলে। রুহানি নিলয়ের খাটের উপর বসে চায়ের কাপটা নিলয়ের হাতে দিয়ে বলে, আমি চিন্তা করে দেখেছি, আজ পর্যন্ত আমি যা কিছু তোমার সাথে করেছি সব অন্যায় করেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। নিলয় রুহানির এমন পরিবর্তন দেখে অনেক খুশি প্লাস অবাক হয়। তবে আপাতত এত কিছু ভেবে কাজ নেই, বোনটা তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। নিলয় রুহানির মাথায় হাত বুলিয়ে বলে, ধুর পাগলি, ভাইয়ের কাছে বোনের জন্য কোনোদিন রাগ থাকে না। আর তুই তো আমার ছোট বোন, আমি তোকে আগেই মাফ করে দিয়েছি। নিলয়ের কথায় রুহানি অনেক খুশি হয়। নিলয়কে ফ্রেশ হয়ে আসতে বলে। আজ থেকে বুয়ার সে সব কাজ করবে। সে তার মায়ের সাথে এগুলো নিয়ে অনেক তর্ক করেছে, আর ফ্রেশ হয়ে একসাথে নাস্তা করার কথা বলে গেল। নিলয় খুশিতে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে রুহানি তার জন্য অপেক্ষা করছে, আর রাধিকা বেগম নিচের মতো করে বসে আছে। নিলয় আস্তে আস্তে গিয়ে টেবিলে বসে। রাধিকা বেগম একবার নিলয়ের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। নিলয়, আজ থেকে বাড়ির কোনো কাজ তোর করতে হবে না। আমার মেয়ের জন্য তোকে আমি ছাড় দিচ্ছি, নিজের মতো চলতে পারবি। রাধিকা বেগমের কথায় নিলয় অনেক খুশি হয়, আর সব সম্ভব হয়েছে বোনটার জন্য। মনে মনে রুহানিকে অনেক ধন্যবাদ দেয়। রুহানি খেয়ে কলেজে চলে যায়, আর নিলয়ও বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হয়ে ভার্সিটিতে চলে যায়। কালকে যেতে পারেনি,
তাই আজকে আর লেট করতে চায় না। খুশি হবার হয়ে নে, অতি তাড়াতাড়ি তোর কপালে অমাবস্যা নেমে আসবে, তখন কেঁদে কুল পাবি না। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রাধিকা বেগম নিলয়কে কিছু বলে না। রুহানি আগের থেকে নিলয়ের সাথে অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। এখন আর নিলয়ের রুমে যেতে হলে পারমিশন নিতে হয় না। বিকালের দিকে নিলয় নিজের রুমে শুয়ে আছে, তখনই রুহানি নিলয়কে ডাকে। নিলয় উঠে রুহানির রুমে চলে যায়। গিয়ে দেখে রুহানি বসে আছে। নিলয়কে দেখে উঠে এসে দরজা বন্ধ করে বলে, ভাইয়া তোকে আজ কিছু বলবো, শোন। আচ্ছা বল, তবে দরজা বন্ধ করার কি আছে, এমনি বললেই পারিস। দরজা বন্ধ করে বলতে হবে, সিক্রেট। আচ্ছা বল। তোর কি মনে হয় তোর সাথে এতদিন ভালো ব্যবহার মন থেকে করেছি? কখনো না। রুহানি কথাগুলো বলে তার জামার হাতের দিকের কিছু অংশ টেনে ছিঁড়ে ফেলে, বুকের দিকে কিছু ছিঁড়ে ফেলে। রাধিকা বেগম আর আকরম সাহেবকে চিল্লিয়ে ডাকতে থাকে বাঁচানোর জন্য। রুহানির এমন কাজকর্মে দেখে নিলয় থ হয়ে দাঁড়িয়ে থাকে। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিলয়ের টি শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তখনই দরজার পাশ থেকে আকরম সাহেব সহ রাধিকা বেগম চিল্লাতে থাকে। রুহানি তড়িঘড়ি করে দরজা খুলে রাধিকা বেগমকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমু, ভাইয়া আমার সব শেষ করে দিতে চেয়েছিল, আমি কোনো রকম নিজেকে বাঁচিয়ে বের হয়েছি। এর এমন কান্না দেখে আকরম সাহেব নিলয়কে কষিয়ে থাপ্পড় লাগিয়ে দেয়। বুকের মাঝে এক লাথি দিয়ে দুহাত পিছনে ফেলে দেয়। ওকে আমি আমার সন্তানের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুই আমার মেয়েরই সর্বনাশ করতে চেয়েছিলি। সি সি, নিজের উপর ঘৃণা হচ্ছে। কেন তোকে নিজের সন্তানের থেকে আদর স্নেহ বেশি দিয়েছি। আজই আমার বাড়ি থেকে বের হয়ে যা। চাচ্চু বিশ্বাস করো, আমি কিছু করি নাই, আমি কিছু করিনি। রুহানিকে আমি আমার ছোট বোনের মতো দেখি, বিশ্বাস করো আমাকে। বিশ্বাস? আর তোকে? তুই আমার সব বিশ্বাস নষ্ট করে কুড়িয়ে দিয়েছিস। তোকে আমি দেখলেও নিজের উপর ঘৃণা আসবে। এখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে। নিলয় বুঝতে পারে এখন আর চাচুকে হাজার বললেও বিশ্বাস করবে না, কারণ কোনো মেয়ে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা বলবে না। অগত্যা নিলয় রুমে গিয়ে তার জিনিসপত্র নিয়ে বের হয়ে আসার সময় শুধু বলে, চাচ্চু একটা কথা কি জানো, তোমার আদর্শে আমি বড় হয়েছি। তুমি যেটা শিখিয়েছো ওটাই আমি করে আসছি। আজ পর্যন্ত এমন কিছু করি নাই যার জন্য তোমার মাথা নিচু হবে। আমি কিছু করি নাই, তবে এখন হাজার বললেও বিশ্বাস করবে না। আসি। কথাগুলো বলে নিলয় চলে আসে। আকরম সাহেব অন্যদিকে তাকিয়েছিল, কারণ ছেলেটাকে তিনি অসম্ভব ভালোবাসে, কিন্তু ছেলেটা তার মেয়ের সাথে এমন করতে পারবে জানা ছিল না। কোথায় যাবে বুঝতে পারছে না নিলয়। তাকে ঢাকা যেতে হবে, ওখানে কোনো কাজকর্ম করে পড়াশোনাটা করতে হবে। তাই সে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে চলে আসে। প্রায় সন্ধ্যার পরপর একটা রেল আসে ঢাকার উদ্দেশ্যে। নিলয় ওটাতেই উঠে যায়। প্রায় ফজর আজান দিবের সময় ঢাকা কমলাপুর রেল স্টেশনে নামে। কমলাপুরের মতো জ্যামজট স্টেশনটাও আজ ফাঁকা নির্জন লাগছে। নিলয় জানে না সে কোথায় যাবে, তবে সিদ্ধান্ত নেয় এই ব্যস্ত শহরটাই যেহেতু এসেছে, সংগ্রাম করে হলেও তাকে বাঁচতে হবে। হেঁটে হেঁটে একটু দূর যেতেই দেখতে পায় কয়েকজন লোক একজনকে ধরে জবরদস্তি করে তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। লোকটা মিনতি করছে না নেওয়ার জন্য। নিলয় তাদের সামনে গিয়ে বলে, কি ভাই, লোকটার সাথে এমন করতেছেন কেন? ওনাকে ছেড়ে দেন। তাদের মাঝ থেকে একজন বলে ওঠে, তোর এখানে কাজ কি? ভাগ এখান থেকে, না হলে তোর কপালে শনি আছে। আর কপালে শনি আছে, এখন বুঝতে পারবি। কথাগুলো বলে নিলয় একজনকে কিক মারে। ছেলেটা ছিটকে দূরে গিয়ে পড়ে। এভাবে একে একে তিনজনকে ইচ্ছে মতো কেলানি দেয়। ছেলেগুলো পালিয়ে যায়। কে তুমি বাবা? আজ আমায় অনেক বড় উপকার করলে। তা তুমি কোথায় যাচ্ছ? মনে হচ্ছে স্টেশনে থেকে এসেছো। জি চাচা, আমি ময়মনসিংহ থেকে এসেছি। আপাতত থাকার কোনো জায়গা নেই, যেখানে পাবো সেখানে শুয়ে পড়বো। কেন, তোমার ফ্যামিলির মানুষ কোথায় বাবা? আমি এতিম চাচা, আব্বু আম্মু মারা গেছে, আমার কেউ নেই। এভাবে বলো না, যার কেউ নেই তার আল্লাহ আছে। আচ্ছা চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। আগে আমার মেয়েকে আনি, সেও এই ট্রেন দিয়ে আসার কথা। তাকে
নেওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু রাস্তায় এই পকেটে ছিনতাইকারীর হাত হল। নিলয় আর হিমত করে না, কারণ থাকার মতো আর কোনো কিছু নেই। আপাতত ওনার সাথে গেলেই হয়। নিলয় লোকটার সাথে আবার স্টেশনের দিকে যায়। সেখানে যাওয়ার পর একজনকে দেখে নিলয় লোকটার পিছনে পালায় ভয়, কারণ সামনে একজন মেয়ে দাঁড়িয়ে ছিল। মেয়েটির চোখগুলো টানা টানা, দেখতে অসম্ভব সুন্দরী। নিলয় মেয়েটিকে দেখে লোকটার পিছনে লুকিয়ে যাওয়ার কারণ হলো, যখন নিলয় ট্রেনে উঠে তখন মেয়েটিকে দেখেই থমকে যায়, কারণ মেয়েটি ট্রেনের টিটির সাথে ঝামেলা করছিল। যখন মেয়েটি ঝগড়া করছিল তখন বারবার মেয়েটির অবদ্ধ চুলগুলো মুখের সামনে আছড়ে পড়ছিল। ঝগড়া করার ফাঁকে ফাঁকে মেয়েটি চুলগুলো পিছনে গুজে দিচ্ছিল। নিলয় ভালো করে মেয়েটিকে দেখে। ঝগড়া করার কারণে নাকটা অসম্ভব লাল হয়ে আছে। বলতে পারা যায় নিলয় প্রথম দেখাতে ফিদা হয়ে যায়। দুধে আলতা গায়ের রং। একটু পর মেয়েটি ফুলতে ফুলতে নিজের সিটে গিয়ে বসে। নিলয় মেয়েটিকে দেখার জন্য তার সামনের সিটে গিয়ে খালি জায়গাটায় গিয়ে বসে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে ওয়াশরুমে চলে যায়। নিলয় খেয়াল করলো মেয়েটির সাইড ব্যাগ থেকে 100 টাকা 3টা নোট পড়ে যায়। নিলয় তড়িঘড়ি করে টাকাগুলো হাতে নেয়। মেয়েটিকে দিয়ে যদি একটু কথা বলা যায়। নিলয়ের ভাবনার মাঝে মেয়েটি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের সিটে এসে বসে। তখনই হ্যালো মিস, আপনার ব্যাগ থেকে এই টাকাগুলো পড়েছে। নিলয়ের দিকে একবার আরেকবার টাকাগুলোর দিকে তাকিয়ে মেয়েটি তার সাইড ব্যাগ চেক করে দেখে টাকা নেই। সাথে সাথে মেয়েটি নিলয়ের হাত থেকে টাকাগুলো গুনে নিলয়কে প্রশ্ন করে, এই 100 টাকা কম কেন? বের করেন আমার 100 টাকা, না হলে আজকে আপনার অবস্থা 12টা বাজাবো। এভাবে ফেরত দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা বের করেন। দিন আমার বাকি 100 টাকা। নিলয় মেয়েটির এমন কথায় থ হয়ে যায়, কারণ একে তো উপকার করলো, তার উপর তাকেই ফাঁসিয়ে দিচ্ছে। কি যা তা বলছেন মিস? আমি তো আপনার টাকাগুলো দিয়ে আপনাকে সাহায্য করেছি, এখন আবার আমাকেই ফাঁসিয়ে দিচ্ছেন। কোথায় ধন্যবাদ দিবেন তা না? ধন্যবাদ দিতে বইয়ে গেছে আমার। দেখুন, আপনাদের মতো চোরদের আমার ভালো করে চেনা আছে। টাকা দিবেন নাকি আমি মানুষ ডাকবো বলুন? নিলয় বুঝতে পারে এখন যত কথা না বলবে ততই নিজের ভালো। পকেটে হাত দিয়ে দেখে তার কাছেও একটা 100 টাকার নোট আছে। সেটা মেয়েটাকে দিয়ে দেয়। মেয়েটা টাকা নিয়ে ভালো করে দেখে বলে, আমাকে কি আপনার আবুলের বউ মনে হয়? আমার নতুন টাকার নোটটাই আমার লাগবে, আর এটা আমার টাকা না। আমার টাকা আমাকে দিন। আল্লাহ, এ কোন ঝামেলায় পড়লাম। দেখুন মিস, আমি আপনার টাকা নিই নাই। তারপরও আপনি যখন বলতেছেন টাকা আমি নিয়েছি, তাই আমার কাছ থেকে টাকা দিয়ে দিচ্ছি, যাতে আপনার অপবাদ থেকে আমি মুক্তি পাই। তা বললে তো হবে না, আমার টাকা আমাকে দিতেই হবে। এগুলো কথা বলে লাভ হবে না, দিন। নিলয় এখন যেন কান্না করে দেবে। কেন যে সে বড় উপকার করতে গেল, এখন নিজের টাকাও গেল, সাথে চুরির অপবাদ। উপায় না পেয়ে নিলয় ট্রেনের মধ্যেই দৌড় দিয়ে অন্য বগিতে চলে যায়। কি বাবা, কোথায় হারিয়ে গেল? নিলয় লোকটার কথায় বাস্তবে ফিরে সামনে তাকিয়ে দেখে মেয়েটি কোমরে হাত দিয়ে রাগী লুকে তার দিকে তাকিয়ে আছে। নিলয় শুকনো একটা হাসি দিয়ে ঢোক গিলে, মা মায়া, আজ আমি এই ছেলেটার জন্য বেঁচে গেলাম রে। কেন বাবা, কি হয়েছিল তোমার? আর বলিস না, এখানে আসার সময় একদল ছিনতাইকারী আমাকে ধরে বসে। হাতে ছুরি ছিল, আমার কাছে যা ছিল দিতে বলল, না করায় আমাকে মারতে এসেছিল। তখনই ওই ছেলে এসে ছিনতাইকারীদের মেরে আমাকে বাঁচিয়েছে। এই ছেলে, আপনাকে ধন্যবাদ আমার আব্বুকে বাঁচানোর জন্য। এখন যেতে পারেন। আরে শুনো, ছেলেটা আমাদের সাথে আমাদের বাড়িতেই যাবে। কেন আব্বু, আমাদের বাড়িতে কেন? কারণ ছেলেটি এই প্রথম ঢাকায় এসেছে, আর তার কেউ থাকে না। ছেলেটি এতিম। আমার এত বড় উপকার করলে এটা তো করতেই পারি। মেয়েটি আর কিছু বলল না, তবে একটা রাগী লোক নিলয়ের দিকে দিয়ে চলে যেতে থাকে সামনের দিকে। কি বাবা, দাঁড়িয়ে রইলি কেন? চলো চলো আমাদের সাথে। নিলয় আর কথা বাড়ালো না, কারণ লোকটার সাথে না গেলে সে কোথায় থাকবে তার জানা নেই। তাই নিলয় কোনো দ্বিমত পোষণ করেনি।
তারা একটু হাঁটার পরেই বিশাল একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। মেয়েটি গেটে টোকা দিতেই দারোয়ান এসে দরজা খুলে দেয়। নিলয় হা করে তাকিয়ে আছে। এত বড় লোক মেয়ে কিনা ট্রেন দিয়ে চলাচল করে। নিলয়ের মনে হাজার চিন্তার বাস। তখন লোকটা নিলয়ের সামনে এসে বলে, বাবা, দাঁড়িয়ে কেন? চলো ভেতরে চল। বড় বাড়ি আপনাদের আঙ্কেল? হ্যাঁ বাবা, আমার বাড়ি এটা। কেন, পছন্দ হয়নি? কি বলেন আঙ্কেল, পছন্দ হবে না কেন? তবে আপনারা এত বড় লোক, তাহলে এত সাদাসিধে ভাবে থাকেন কেন? না মানে আপনার মেয়ে ট্রেন দিয়ে আসলো আর আপনি গাড়ি না নিয়ে একা একা রেল স্টেশনে গেলেন মেয়েকে পিক আপ করতে। বুঝতে পেরেছি বাবা, তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে শোনো, আমার নাম আনাফ চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আমি আমার সবাইকে সাদাসিধেভাবেই চলাফেরা করতে পছন্দ করি, এই আর কি। আচ্ছা চলো ভেতরে চলো, বাকি কথা না হয় ভেতরেই হবে। নিলয় আর কথা বাড়ায় না, আহনাব চৌধুরীর সাথে যেতে থাকে। দরজার সামনে যেতে একজন মহিলা এসে বলে, আরে মায়া, এমন ভাবে রেগে আছো কেন? আর তোমার সাথে ছেলেটাই বা কে? বলছি সব। তারপর আহনাব চৌধুরী ওনার স্ত্রীকে সব কাহিনী খুলে বলে। তাহলে তো ভালোই করেছো। আর বাবা, তোমার যতদিন মন চায় আমাদের সাথে থাকিও। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। এটা বলে মহিলাটি একজনকে ডাক দেয়। সাথে সাথে একজন মেয়ে এসে হাজির, সম্ভবত এখানে কাজ করে। তখন মহিলাটি বলে, আরে বাবা, দেখলে আমি কেমন? তোমার নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। জি আন্টি, আমার নাম নিলয় মাহমুদ। রহিমা, যা নিলয়কে নিয়ে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আয়। আর বাবা, যাও ফ্রেশ হও গিয়ে। আমি নিচের দিকে তাকিয়ে শুধু হ্যাঁ মাথা নাড়ালাম, কারণ মানুষগুলো সত্যিই অনেক কোমল মনের অধিকারী। এত বড় লোক হওয়ার পরও কোনো হিংসা নাই, ওনাদের মেয়ে মায়ারও নেই, তবে অসম্ভব রকম রাগী। আমার চাচি আর চাচাতো বোন, তাদের কথা মনে আসতেই বুক ছিঁড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে। আমাকে রুম দেখিয়ে রহিমা চলে যায়। আমি ফ্রেশ হয়ে এসে খাটে বসতেই রহিমা আবার হাজির। ভাইজান, আপনারে খালাম্মা ডাকে খাওয়ার জন্য। আসলে বাসা থেকে আসা পর্যন্ত কিছুই খাইনি, কোথায় পেটে ছুঁচু করছে, তাই ওনাকে বললাম আমি আসতেছি। রহিমা চলে যায়। আমি নিচে গিয়ে থমকে যাই, কারণ নিচে ওই মেয়েটা বসে আছে। আমি মেয়েটাকে দেখেই ভয় পেয়ে যাই, কারণ মেয়েটি আমাকে দেখে রাগে লুকে চেয়ে আছে। তখনই পাশ থেকে আন্টি বলে উঠলো, বাবা এসো, খেতে বসো আমাদের সাথে। ভয়ে ভয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসি। আমার বসা দেখেই মেয়েটি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। খাবার না খেয়ে চলে যেতে নিলেই আন্টি বলে উঠলো, কি রে মায়া, খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস? খেয়ে পরে যা। না মা, ক্ষুধা নেই আমার, তোমরা খেয়ে নাও। বেশি কথা না বলে খাবার খেও, তারপর যাও। জার্নি করে এসেছো, খেয়ে বিশ্রাম করো। আহনাব চৌধুরীর কথায় মায়া চুপ করে খেতে বসে যায়। আহনাব চৌধুরী যেমন সোজা তেমনি রাগী, তাই মায়া তার মুখের উপর কথা বলতে পারে না। তার মানে মেয়েটির নাম মায়া, যেমন দেখতে নামটাও তার সাথে যায়। তবে মেয়েটি বেশ রাগী। আহনাব চৌধুরীর কথায় নিলয় বাস্তবে ফিরে আসে। তা বাবা, কি করবে বললে না তো? একটা থাকার জায়গা আর কয়েকটা টিউশনি পড়ালেই হবে। আমি পড়াশোনা করতে চাই, তাই টিউশনি করে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। বাহ, বেশ তো। কিসে পড়ো তুমি? জি, আমি এইবার ভার্সিটিতে উঠেছি, কিন্তু ভাগ্যের কারণে পড়া হয়ে ওঠেনি। আব্বু আম্মু মারা যাওয়ার পর আর আগের মতো পড়তে পারি না। টিউশনি করিয়ে কোনো রকম পড়া চালিয়ে যাচ্ছি। দুঃখ নিও না, আমি তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেব, সাথে তোমাকে আমি কাজও করিয়ে দেব, থাকারও ব্যবস্থা করে দেব। আহনাব চৌধুরীর কথায় নিলয় মনে মনে খুব খুশি হয়ে যায়, তবে কাজটা কি জানে না সে। আঙ্কেল, কাজটা কি যদি বলতেন তাহলে ভালো হতো। তুমি কি গাড়ি চালাতে পারো? জি আঙ্কেল, চালাতে পারি। তাহলে তুমি মায়ার ভার্সিটিতে ভর্তি হবে, আমি সব ব্যবস্থা করিয়ে দেব। তোমার কাজ, তুমি মায়ার বডিগার্ড হয়ে থাকবে। আমি বিজনেসম্যান, জানোই তো। আর মায়া হলো আমার একমাত্র মেয়ে, তাই মেয়ের উপর অনেকবারই অ্যাটাক হয়েছে। তুমি ভালো ফাইট করতে পারো, তাই আজ থেকে তুমি মায়ার বডিগার্ড হয়ে মায়ার ভার্সিটিতে পড়বে, সব সময় দেখাশোনা করবে।
তার জন্য তোমাকে মাসে 20,000 টাকা এবং থাকা খাওয়া আমাদের এখানেই করবে। তুমি যে রুমটাতে আছো সেটাতেই থাকবে, কেমন? আমি 100 বার রাজি আঙ্কেল। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। আপনি আমার শেষ সাহারা হয়ে গেলেন। তার জন্যই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহই ব্যবস্থা করে দেন। এতক্ষণ আহনাব চৌধুরী আর নিলয়ের কথাগুলো বাকি সবাই মনোযোগ দিয়ে শুনছিলেন। যখন বলল মায়ার বডিগার্ড, তখন মায়ার মুখ দেখার মতো ছিল। কথা চেপে রাখতে না পেরে বলেই দিয়েছে, আপু, আমার বডিগার্ড লাগবে না, আমি একাই যেতে পারবো। তোমার উপর অনেকবার অ্যাটাক হয়েছে, তুমি আমার একমাত্র মেয়ে, তাই আমি চাই না তোমার কিছু হয়ে যাক। আর নিলয় বিশ্বস্ত একজন, আমি মনে করি কালকে থেকে নিলয় তোমার সাথে ভার্সিটিতে যাবে। আমি সব ব্যবস্থা করে রাখবো। এখন খাবার খাও সবাই। আহনাব চৌধুরীর কথায় সবাই খাবার খেতে লাগলো। উনি খুবই মিশক মানুষ, তবে যখন গম্ভীর হয়ে যায় তখন ওনার থেকে আর কোনো গম্ভীর মানুষ নেই বললেই হয়। সবাই খাবার খেয়ে নিজ নিজ ঘরে চলে যায়। এদিকে মায়া উপরে গিয়ে ব্যাগ থেকে কাপড়গুলো গুছাচ্ছে আর বলছে, নিলয় থেকে কেউ বিশ্বস্ত আর নেই বললেই হলো। একটা চোরকে বাড়িতে এনে জায়গা দিল, 100 টাকার লোক সামলাতে পারেনি, সে নাকি বিশ্বস্ত। কথাগুলো বলার সময় দ্বিতীয় চেন টান দিয়ে খুলতেই একবারে কচকচে একটা 100 টাকার নোট নিচে পড়ে যায়। টাকার উপর মায়ার চোখ পড়তে বিস্মিত চোখে টাকা দেখে বুঝতে পারে ছেলেটি তাহলে সত্যি বলেছিল। ইস, আমি কখন থেকে চোর বলতেছি, উল্টা নিজের টাকা আমাকে দিয়ে পালিয়ে যায়। থাক, আমিও না। ছেলেটা আমাকে আর আপুকে সাহায্য করেছে, ছেলেটার কাছে কি আমার মাপ চাওয়া উচিত? থাক, কালকে তো আমার সাথেই ভার্সিটিতে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে মায়া ঘুমের দেশে পাড়ি জমে যায়। এদিকে চাচুও আমাকে ভুল বুঝলো। উনি কি জানতেন না তার রক্ত আমার শরীরে? আমি কখনোই এমন করব না, আর কখনোই যাব না। যেখানে বিশ্বাস নেই সেখানে যে কি করব? এখান থেকে পড়াশোনাটা চালিয়ে যেতে পারলেই হবে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয় ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের মিষ্টি ধ্বনি শুনে নিলয়ের ঘুম নিয়ে যায়। উজু করে এসে মসজিদে যাওয়ার জন্য পরক্ষণে মনে হয় এখানের কোনো কিছুই তো সে চিনে না, তাই ঘরেই নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে হাতের ভাঙা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কোরআন শরীফ অ্যাপসটা বের করে কোরআন পড়তে শুরু করে। মিষ্টি কণ্ঠের ধ্বনি শুনে মায়া পিট পিট করে চোখ খুলে। এত সকালে কখনো সে উঠে না, কিন্তু আজকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসছে। কান পেতে শোনার চেষ্টা করে বুঝতে পারে তো মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। মায়া তেলাওয়াত শুনে আর থাকতে পারেনি। এমন মিষ্টি কণ্ঠের তেলাওয়াত যেন সে আর শুনেইনি। তাই আওয়াজটা ফলো করতে করতে নিলয় যে রুমে থাকে সেখানে গিয়ে দাঁড়ায়। দরজাটা খোলা। উকি দিয়ে দেখে নিলয় পশ্চিম দিকে ফিরে মাথায় টুপি দিয়ে কোরআন তেলাওয়াত করছে। মায়ার জানা নেই কতক্ষণ এভাবে ছিল, তবে নিলয়কে কোরআন পড়া বন্ধ করা দেখে হুঁশ ফিরে। হয়তো কোরআন পড়া শেষ, তাই সেও চুপি চুপি নিজের ঘরে চলে যায় যাতে তাকে কেউ না দেখে। শুয়ে চিন্তা করতে থাকে, কিভাবে একটা মানুষ এভাবে তেলাওয়াত করতে পারে? আমার মনে হচ্ছে এভাবে কোরআন তেলাওয়াত শুনেই আমি সময় পার করে ফেলতে পারবো। চিন্তা করতে করতে সে আবার ঘুমিয়ে যায়। এদিকে নিলয় তেলাওয়াত শেষ করে ঘরের ভিতর একটু পায়চারি করার পর বাইরে বের হয়। তখন প্রায় 8টা বেজে গিয়েছে। নিলয় দেখে আন্টি আর রহিমা নাস্তা বানাচ্ছে। নিলয় গিয়ে আন্টিকে সালাম দিয়ে বলে, আন্টি, আমিও আপনাকে সাহায্য করি। ওয়ালাইকুম আসসালাম। না বাবা, তোমাকে সাহায্য করতে হবে না, তুমি সোফায় গিয়ে বসো। নিলয় আর জোর করলেন না। আন্টি নাস্তা বানিয়ে আঙ্কেল, মায়া সবাইকে ঘুম থেকে তুললেন। সবাই নাস্তার টেবিলে বসে আছে। মায়া এখনো আসেনি। একটু পরেই মায়া সিঁড়ি দিয়ে নেমে টেবিলে বসে। নিলয়ের দিকে কেমন করে তাকিয়ে তার আম্মুকে বললেন নাস্তা দেওয়ার জন্য। আন্টি সবাইকে নাস্তা দিয়ে তিনিও বসে গেলেন তাদের সাথে। বসতে বসতে নিলয়কে বললেন, নিলয় বাবা, এমন ভাবে মধুর সুরে কোরআন তেলাওয়াত কোথায় শিখেছো? আজ আমি তোমার মিষ্টি কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেই ঘুম থেকে উঠেছি।
হয়তো আরো কেউ উঠেছে। আন্টির কথায় মায়া কাঁদতে শুরু করলেন। আন্টি তাড়াতাড়ি পানি এনে দিলেন। মায়া নিচের দিকে তাকিয়ে খেতে শুরু করলো। আর নিলয় আন্টিকে বলল, গ্রামের বাড়িতে আমাদের মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখেছি। অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো বাবা। আন্টি আর কিছু বললেন না। আঙ্কেল আমাদেরকে রেডি হতে বললেন। আমি গিয়ে আমাকে চাচু ঈদে একটা প্যান্ট আর একটা শার্ট কিনে দিয়েছিল, সেটা এখনো নতুন আছে। আমি সেগুলো পরে রেডি হয়ে নিচে গেলাম। নিচে যেতেই মায়া আগের ন্যায় কেমন করে যেন আমার দিকে তাকালো। আঙ্কেল আমার হাতে গাড়ির চাবি দিয়ে বলতে শুরু করলেন, আজ থেকে তোমার কাজ শুরু। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছি, তুমি আমার যাবতীয় যা যা লাগবে সাথে নিয়ে নিও। আমার কথা বললেই অ্যাডমিশন করিয়ে দেবে। আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে সে গাড়ির সামনে যেতেই মায়া বলতে শুরু করে, শোন, ট্রেনের ঘটনার জন্য সরি। টাকা তুই নিসনি, বাসায় এসে ব্যাগ খুলে টাকাটা সেখানেই পাই। এই নি তোর টাকাটা। ভুল বুঝতে পারছেন, এটাই অনেক টাকা লাগবে না। তুই কি আমাকে ফকির ভাবিস নাকি? নে তোর টাকা। নিলয় মায়ার ধমকে টাকা নিয়ে নেয়। গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসতেই অপর পাশ থেকে মায়ার সামনে এসে বসে। এ কি ম্যাম, আপনি পিছনে বসুন। কেন পিছনে বসতে হবে কেন? মানে মালিকরা তো পিছনেই বসে। তোর এত কিছু ভাবতে হবে না। আমার গাড়ি, আমি যেখানে ইচ্ছে বসবো। আর আমি সামনে না বসলে তোকে রাস্তা কে চেনাবে? মায়ার কথায় যুক্তি আছে, তাই নিলয় চুপ করে গাড়ি চালাতে থাকে। মায়া নিলয়কে রাস্তা দেখিয়ে দিচ্ছে। নিলয় মনে মনে ভাবে, যেমন রাগী মনে করেছিল তার থেকে কমই। আজ মায়া নীল কালারের সালোয়ার কামিজ পরেছে। নিলয় চোখ সরাতেই পারছে না, একেবারে যেন আসমান থেকে হুড় এসে তার সাথে বসে আছে। কিছুক্ষণের মধ্যে তারা ভার্সিটি চলে যায়। নিলয় পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করতে চলে যায়। এদিকে মায়া তার বান্ধবীদের কাছে যায়। কিরে মায়া, এই হ্যান্ডসাম ছেলেটাকে কোথা থেকে আনলি? একেবারে চকলেট বয়। প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে ফেলছি রে। তিশার কথায় মায়া তার দিকে রাগে লুকে তাকিয়ে বলে, আপু আমার জন্য বডিগার্ড রেখেছে তাকে, আর আমাদের ভার্সিটিতেই পড়বে। আর ক্রাশ খেয়েছিস এই পর্যন্তই থাক। তোদের সবার দুলাভাই, বুঝতে পারছিস? তলে তলে ট্যাঙ্কু চালাও, আমরা বললেই হরতাল, তাই না? ম্যাম, আপনাকে খুঁজতেছি। আমি তো প্রিন্সিপাল স্যারের রুম চিনি না, আমাকে একটু দেখিয়ে দিবেন। এই তিশা, তোরা বস, আমি নিলয়কে স্যারের রুম দেখিয়ে আসি। স্যারের রুম দেখিয়ে মায়া নিলয়কে বলে, শোন, কোনো মেয়ের দিকে তাকাবি না। আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে। মনে রাখিস, যদি দেখি কোনো মেয়ের দিকে তাকিয়েছিস তাহলে তোর খবর আছে। আর ক্লাস শেষ করে ওই বড় গাছটার সামনে এসে দাঁড়াবি, বুঝতে পারছিস? জি ম্যাম। মায়া কথাগুলো বলে চলে যায়। নিলয় যেন হাঁপ ছেড়ে বাঁচে। প্রিন্সিপাল স্যারের রুমে নক দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করে নিলয়। আহনাব চৌধুরী কথা বলতে প্রিন্সিপাল নিলয়কে ভর্তি কমপ্লিট করে ক্লাসে নিয়ে যায়। এভরিওয়ান স্টুডেন্ট, এ হচ্ছে তোমাদের নতুন ফ্রেন্ড, সবাই পরিচিত হয়ে নিও, কেমন? কথাগুলো বলে প্রিন্সিপাল স্যার রুম থেকে চলে যায়। নিলয় গিয়ে পিছনের সিট খালি ওখানে গিয়ে বসে। তখনই ক্লাসে স্যার আসে। নিলয়কে উদ্দেশ্য করে বলে, এই ছেলে নতুন নাকি? দাঁড়াও। স্যারের কথায় বুঝতে পারি, আমাকেই বলেছেন কথাটা, তাই দাঁড়িয়ে পড়ি। জি স্যার, আমি নতুন। তা আগে কোথায় পড়েছো? ময়ময় সিংহে। তাহলে এখানে কেন? স্যার, সমস্যার কারণে এখানে ট্রান্সফার নিয়ে এসেছি। স্যারকে মিথ্যা বললাম, আপনারা তো জানেনই কেন এসেছি। তোমার পরিচয় দাও আমাদের সবাইকে। জি, আমি নিলয় মাহমুদ। আব্বু আম্মু একটা অ্যাক্সিডেন্টে আমাকে ছেড়ে চলে যান। এখন আপন বলতে কেউ নাই। সরি ম্যান, আর সবাই নিলয়ের সাথে পরিচিত হয়ে নিবে, কেমন? স্যার আমাদের ক্লাস করিয়ে চলে যায়। স্যার যেতেই অনেক পরিচিত হতে আসে। তাদের মাঝে একজন খুব মিশুকে। হাই, আমি সাইফুল। হ্যালো, আমি নিলয় মাহমুদ। ফ্রেন্ডস? ওকে ফ্রেন্ডস। তাহলে আপনি বলা যাবে না, তুই করে বলতে হবে, কেমন? একটু ভেবে রাজি হয়ে যায়। ওকে। তাহলে চল, আমার বাকি ফ্রেন্ডদের সাথে তোকে পরিচয় করিয়ে দেই। ওকে চল। সাইফুল আমাকে তার বাকি ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা প্রত্যেকে মিশুকি মনের। তাদের সাথে পরিচয় হয়ে সত্যিই খুব ভালো লেগেছে। তাদের সাথে আড্ডা দিয়ে বিদায় নিয়ে চলে আসি, কারণ মায়াকে নিয়ে বাড়ি যেতে হবে। বট গাছের গিয়ে দেখি মায়া আগেই সেখানে দাঁড়িয়ে আছে। কিরে, এত দেরি করলি কেন? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। চল। সরি, ক্লাসে দেরি হয়েছে।
আচ্ছা চল এখন বাসায় যাব, তাহলে কোথায় যাবেন? শপিং করতে যাব। চলো শপিং মলের দিকে। আমি আর কি করব, মালিক যেখানে বলবে আমার সেখানেই নিয়ে যেতে হবে। মায়া ম্যামকে নিয়ে শপিং মলে যাই, অনেক মার্কেট করেছে, ছেলেদেরও করেছে, হয়তো ওনার বয়ফ্রেন্ডের জন্য। আমার কি, আমি ওনার বডিগার্ড মাত্রই, ওনাকে সুরক্ষা দেওয়ার আমার কাজ। শপিং শেষে ওনাকে নিয়ে বাড়ি যাই। নিজের রুমে যাওয়ার সময় উনি আমাকে ডাক দিলেন, তাই বাধ্য ছেলের মতো ওনার কাছে যাই। নে এগুলো তোর জন্য নিয়েছি। আমার জন্য ম্যাম? তোর জন্য। পরে জানাবি কেমন হয়েছে। আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। এই প্রথম কেউ আমাকে গিফট দিচ্ছে। ম্যামের হাত থেকে জিনিসগুলো নিয়ে উপরে চলে যায়। রুমে গিয়ে প্যাকেটটা খুলে দেখি শার্ট প্যান্ট দেখতে অনেক সুন্দর। ম্যামের পছন্দ ভালো বলতে হবে। এভাবে একদিন চলে যায়। আমি গাড়িতে বসে আছি ম্যামকে নিয়ে যাওয়ার জন্য। একটু পর ম্যাম এসে আমার পাশের সিটে বসতেই গাড়ি চালানো শুরু করলাম। ভার্সিটি গিয়ে ম্যামকে নামিয়ে গাড়ি পার্ক করতে চলে যায়। গাড়ি পার্ক করে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে বাহির হতে সাইফুল প্রশ্ন করলো, নিলয়, তোকে দেখি এই শহরের সব থেকে ধনী বিজনেসম্যানের মেয়েকে গাড়ি করে নিয়ে আসিস, কাহিনী কি? ওহ তুই মায়া ম্যামের কথা বলছিস? আচ্ছা শোন। তারপর সাইফুলকে সব বললাম। তার মানে তুই মায়ার বডিগার্ড? হুম। তাহলে তো তোর কপাল খুললো, এই ভার্সিটির সবার ক্রাশের তুই বডিগার্ড। মায়ের সাথে কথা বলার জন্য কত ছেলে পাগল, আর তুই কি না তার বাড়িতে তার সাথে ভার্সিটিতে আসিস। তোরই তো কপাল রে বন্ধু। আমি আর সাইফুল কথা বলে ক্লাস থেকে বের হয়ে যাই। একটা ছেলে মায়ের হাত ধরে টানাটানি করছে। মায়ের যতবার ছাড়ানোর চেষ্টা করছে ততবার হাত চেপে ধরেছে। বিষয়টা দেখে মাথায় রক্ত উঠে যায়। তাই কাছাকাছি গিয়ে শোনার চেষ্টা করি কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। রকি, তুই কিন্তু অসভ্যতামি করছিস। কতবার বলেছি আমি তোকে ভালোবাসি না, তারপরেও কেন আমার পেছনে পড়ে আছিস? হাত ছাড়, সবাই দেখছে। আমি তোকে ভালোবাসি, তুই কেন বাসিস না? আমার বাপের কি টাকা পয়সা কম আছে? বরং তোর বাপের থেকে বেশিই আছে। আজকে আর তোর কথা মানছি না। তুই আমার গালে চোর মেরে চরম ভুল করেছিস। আজকে হারে হারে টের পাবি। কথাগুলো বলে রকি ছেলেটা মায়ার হাত ধরে টান দিয়ে যাওয়ার খুব চেষ্টা করে, কিন্তু এক চুলও নাড়াতে পারেনি। ছেলেটা মনে মনে চিন্তা করে, এক মুহূর্তে মায়ার শরীরে এত শক্তি কোথা থেকে আসলো? সে নাড়াতেই হিমশিম খাচ্ছে। ঘুরে মায়ার দিকে তাকিয়ে দেখে একটা ছেলে মায়ার অপর হাত ধরে আছে, তাই সে নাড়াতেও পারেনি। এই কে রে তুই? আমার কাজে বাধা দিস? জানিস আমি কে, আমার পাওয়ার কি জিনিস? নিজের ভালো চাইলে পালা এখান থেকে। আমি মায়া ম্যামের বডিগার্ড, আর যেহেতু উনি আপনাদের সাথে যেতে চাচ্ছে না, তাই ওনাকে ছেড়ে দিন, এতে আপনাদেরই ভালো হবে। বুঝতে পারছি, তোকে এভাবে বললে হবে না। কথাটা বলে যেই ছেলেটি নিলয়কে ঘুরে ঘুষি মারতে যাবে, নিলয় তার ডিফেন্স করে, উল্টো তার নাক বরাবর ঘুষি মারে। ছেলেটা মায়াকে ছেড়ে নাক ধরে দুহাত পিছনে চলে যায়। হুট করে মায়াকে ছেড়ে দেওয়ায় তার সামলাতে না পারায় পড়ে যেতে নিলেই নিলয় মায়ার কোমর জড়িয়ে নেয় তার সাথে। মায়া অপলক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটার কথায় মায়া নিলয় বাস্তবে ফিরে। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না কার গায়ে হাত তুলেছিস? একটু ওয়েট কর, তোকে মজা দেখাচ্ছি। কথাগুলো বলে ছেলেটা কাকে যেন ফোন দেয়। মায়া নিলয়কে বলে, নিলয়, ওটা ভালো ছেলে না, চলো বাসায় চলো, নাহলে অনেক সমস্যা হয়ে যাবে। রকির পাওয়ার অনেক, তুমি পারবে না। এখন অনেক ছেলে বলে তোমাকে মারার জন্য আসবে, তাই চলো বাসায়। না ম্যাম, পালিয়ে যাওয়ার পাত্র আমি নই। আর দেখি কাকে নিয়ে আসে। আপনার সুরক্ষা দেওয়ার আমার দায়িত্ব। আর যদি ভাবে চলে যায়, এই পরদিন আপনাকে আরো নানানভাবে হেনস্থা করবে। তাই আজকের কাহিনী ইতি এখানেই টেনে যাব। আর আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার বডিগার্ড মাত্র, আপন বলতে কেউ নেই আমার তাই মরার চিন্তা নেই, আমি করি না। নিলয় কথাগুলো বলে মায়ার ফ্রেন্ড তিশাকে ইশারা করে মায়াকে নিয়ে যেতে বলে। তখনই প্রায় 2-3টা গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। 3টাতেই পোলাপান ভর্তি, তারা সবাই তেরে এদিকে আসছে। মায়া ভয়ে কাতর হয়ে আছে, নিলয় কি পারবে এতগুলো ছেলের সাথে? তখনই একটা ছেলে দৌড়ে এসে নিলয়কে বাড়ি মারার জন্য হকি স্টিক উঠাতেই নিলয়ের ডান হাত ঘুরিয়ে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারে।
ছেলেটা ছিটকে কয়েক হাত দূরে চলে যায়। নিলয় হকের স্টিক দিয়ে হাতে ঘুরাতে থাকে। ভার্সিটির সবাই অবাক হয়ে তামাশা দেখছে, কারণ একটা ছেলে কিভাবে এতগুলো ছেলের সাথে লাগতে যায়। ট্রেনিং ছাড়া কোনো ছেলে এমন সাহস পাবে না। সবার মনে কৌতূহল, বিশেষ করে মায়ের মনে অনেক কৌতূহল, কারণ নিলয়কে দেখলে পূজার কোনো উপায় নেই এমনভাবে ফাইট করতে পারে। নিলয় একে একে সবাইকে মেরে শুয়ে দেয়। ঠিক তখনই পিছন থেকে রকি নিলয়ের মাথায় আঘাত করে। নিলয় ছিটকে দূরে সরে যায়, মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। মায়া নিলয় বলে চিল্লিয়ে ওঠে, সালার গায়ে এত শক্তি জানতাম না। আমার সব পোলাপানকে মেরে শুইয়ে দিয়েছে। এখন কেমন লাগে? মায়াকে মনে করছিলাম বিয়ে করব, কিন্তু এখন আর করব না। এখন মায়াকে হা 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 হা। রকি কথাগুলো বলে উচ্চ সুরে হাসতে থাকে। এই ভার্সিটি কারোর সাহস নেই রকি কিছু বলার, কারণ রকির বাপ আকাশ সাহেব এখানকার এমপি, সাথে বড় বিজনেসম্যান। রকি কথাগুলো বলে মায়ের হাত ধরে টান দিয়ে নিয়ে যাবে এমন সময় কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করলি কেন? সামনে থেকে করতে ভয় লাগে? মায়া ম্যামের বডিগার্ড আমি। মায়া ম্যামকে ধরার আগে আমাকে টপকিয়ে যেতে হবে, পারবি? রকি পিছন ঘুরে তাকিয়ে দেখে নীলার হক স্টিক মাটিতে একবার রাখছে আর আরেকবার উঠাচ্ছে। মাথাটা নিচের দিকে করে রাখা ছিল। হঠাৎ লাল চক্ষু বিশিষ্ট আঁখি দিয়ে রকির দিকে তাকাতেই মায়াকে ছেড়ে দু কদম পিছনে চলে যায়। মায়ার হাত ছেড়ে দৌড়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। রকি ছাড়তে মায়া নীলয়ের কাছে চলে এসে, সত্যি বলেন তো, আপনি কে? এতগুলো মানুষকে একাই মেরে ভাগিয়ে দিলেন। বলেন তো আপনি কে, আর কি উদ্দেশ্যে আমাদের এখানে থাকার? আরে ম্যাম কি বলেন, আমি আপনার বডিগার্ড। আপনাকে সেভ করা আমার দায়িত্ব, আর দায়িত্ব রক্ষার জন্য জীবন দিতেও পিছপা হব না। আচ্ছা চলুন বাড়ি যাওয়া যাক। মায়া সব চিন্তা সাইডে রেখে নিলয়কে নিয়ে একসাথে বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই নিলয় দেখে ভালো করে তাকিয়ে দাঁড়িয়ে যায়। কি হলো, দাঁড়ালেন কেন? চলেন। তোমার মাথায় লালিগুলো কি? দেখি, নিচু হও তো। মায়ের কথায় নিলয় নিচু হতে মায়া নিলয়ের মাথায় হাত দিয়ে দেখে রক্তে পুরো মাথা একাকার। কানের সাইড দিয়ে সেখান থেকেই গড়িয়ে রক্ত পড়ছে। নিলয়কে মায়া ধরে নিয়ে একটা গাছের কাছে নিয়ে বসাতেই নিলয় বেহুশ হয়ে মায়ার কোলে গড়িয়ে পড়ে। নিলয়ের এই অবস্থা দেখে মায়া কান্না করে দেয়। ভার্সিটির কয়েকজন ছেলে পেলে এসে নিলয়কে নিয়ে হাসপাতালে যায়। নিলয় পিটপিট করে চোখ খুলে দেখে সে হাসপাতালের বেডে শুয়ে আছে। শরীরে প্রচন্ড পরিমাণ ব্যথা। ওঠার জন্য চেষ্টা করতে কে যেন তাকিয়ে এসে ধরে। তাকিয়ে দেখে মায়া তাকে ধরে আছে। চোখগুলো ফোলা, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, মুখটা শুকনা শুকনা। নিলয় গভীর ভাবে মায়ের দিকে তাকিয়ে আছে। এই, তোমার জ্ঞান কখন ফিরেছে? আর আমাকে ডাক দাওনি কেন? এখন যদি পড়ে যেতে তখন কি হতো? মায়ের এমন আচরণে নিলয় চমকে যায়, কারণ যে মেয়ে তাকে তুই ছাড়া বলেই না, সে মেয়ে আজ তাকে তুমি করে সম্বোধন করছে। ব্যাপারটা আসলেই চিন্তাদায়ক। নিলয় আস্তে আস্তে বলে, আসলে ম্যাম শরীরটা খুব ব্যথা করছে, নড়ানোর পর্যন্ত শক্তি পাচ্ছি না, তাই আর কি। একদম নড়বে না। টানা 3 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। আমি এক্ষুনি ডাক্তারকে ডাকছি। মায়ের কথায় নিলয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে 3 দিন হাসপাতালের বেডে ছিল, মাথায় প্রেশার নিতেই পারছে না, চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছে। ডাক্তার এসে নিলয়কে চেক আপ করে কিছু ঔষধ লিখে দেয়। তার মাঝে আহনাফ সাহেব ও ওনার স্ত্রী এসে নিলয়কে দেখে যায়। তবে মায়া নিলয়ের কাছ থেকে নড়েনি। এই কাহিনীর জন্য নিজেকে দোষ দেয়। আহনাফ সাহেব যখন শুনে এটা রকি করেছে, তখন তেনার মুখে ভয়ে মুখটা ফ্যাকাসে দেখা গিয়েছিল। আমাকে আজকে বাসায় নিয়ে যাওয়া হয়। মায়া আহনাফ চৌধুরী সহ ওনার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছে। দেখো বাবা, তোমার এই অবস্থা যে করেছে তাকে আমি কিছুই করতে পারিনি। নিজের কাছেই লজ্জাকর লাগছে বিষয়টা। আসলে রকি হচ্ছে আকাশ সাহেবের ছোট ছেলে। আকাশ সাহেবের বিজনেসম্যানের সাথে পলিটিক্স করে। তার বড় ছেলে এখানকার মাফিয়া। বলতে পারো কালো জগতের সব কাজ তার বড় ছেলেকে দিয়েই করায়। তবে আমি একজন বিজনেসম্যান। যখনই তার বিরুদ্ধে আওয়াজ তুলতে চেয়েছি, তখনই আমার ফ্যামিলির উপর অ্যাটাক করা হয়েছে। সরি বাবা, মাফ করে দিও।
আরে আঙ্কেল, এগুলো কি বলছেন? আপনি আমার বাবার বয়সী আর আমার মালিক। আমাকে এমন আদর স্নেহ আমার ফ্যামিলিও দেয়নি। আর আগে কি হয়েছে জানি না, আজ থেকে আপনাদের দেখে রাখার দায়িত্ব আমার। আমার শরীরে প্রাণ থাকতে কেউ আপনাদের হাত লাগাতে পর্যন্ত পারবে না। আমি আগেই বুঝেছিলাম বাবা, তোমাকে আমি বিশ্বাস করে ভুল করিনি। মায়ার মুখে শুনেছি কিভাবে তুমি এতগুলো ছেলের সাথে ফাইট করেছো। আচ্ছা, তুমি কি ফাইট করা কোথা থেকে শিখেছো? জি আঙ্কেল, আমাদের গ্রামের কলেজ থেকে শিখেছি। তার জন্য এত ভালো করে কিভাবে সম্ভব? তোমার মারার স্টাইল যেন প্রফেশনাল কাউকে হার মানাবে। আঙ্কেল আন্টি তাদের সাথে আড্ডা দেওয়ার ভালোই লেগেছে। মায়ের প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। এটা হয়তো ঠিক হচ্ছে না, কারণ তারা অনেক বড় লোক। আমাকে যে রাস্তা থেকে এনেছে, তাই মায়ের চিন্তাধারা যখনই মনে আসে সাথে সাথে মন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি। এখন আমি পুরোপুরি। আজ প্রায় 10 দিন হয়ে গেল, রকি কোথায় তোরা খুঁজে পাচ্ছিস না। তোদেরকে টাকা দিয়ে শুধু শুধু পুষে রাখছে। তোদের থেকে কুত্তারা কাজের হয়, মালিকের সঙ্গে থাকে। আকাশ সাহেবের চিল্লানো শুনে পাশে থাকা মানুষগুলো কেঁপে উঠেছে, কারণ আকাশ সাহেব খুব একটা সুবিধার মানুষ না। ভিড়ের মাঝে একজন এসে বলতে লাগলো, স্যার প্রায় 10 দিন আগে রকি স্যার আহনাফ চৌধুরীর মেয়েকে তুলে আনতে চেয়েছিল। লোকটা আকাশ সাহেবের সব বললে উনি বলে, তোরা এই কথাগুলো আমাকে আগে বলিসনি কেন? ছেলেটার সাথে ঝামেলা হওয়ার পর রকিকে আর পাওয়া যাচ্ছে না, তাহলে ছেলেটার হাত থাকতে পারে। তুই ছেলেটার সম্পর্কে খোঁজ লাগিয়ে আমাকে জানা। আমিও দেখতে চাই আহনাফ তার মেয়ের জন্য কেমন গার্ড রেখেছে। যেভাবে হোক রকিকে বের করতে হবে। রাজ আজকে ফোন দিয়ে রকির কথা জিজ্ঞেস করলো, কিছুই বলতে পারিনি। আকাশ সাহেব তার লোকদের কথাগুলো বলে স্থান ত্যাগ করলেন। রাত প্রায় 2টা ছুঁই ছুঁই। নিলয়ের ফোনে কল আসে। এতক্ষণ নিলয় জায়গায় ছিল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কে বললো শোনা যায়নি, তবে কথাগুলো শোনার পর নিলয়ের মুখে মুচকি হাসি এসে ভর করে। ব্যাগ থেকে কালো একটা হুডি, কালো প্যান্ট, কালো একটা জোকার মাস্ক পরে রাতের নির্জনতায় বের হয়ে যায়। গেট খুলে বের হওয়ার পরে একটা গাড়ি এসে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় গাড়িতে উঠে বসতে গাড়িটা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে যায়। নিলয় গাড়ি থেকে নেমে দেখে কিছুটা দূরে ল্যাম্পপোস্টের আলো আর অন্ধকার চারিদিকে। সামনে একটা ভাঙাচোরা বাড়ির থেকে হালকা আলো ভেসে আসছে। নিলয় ভাঙা বাড়িটির দিকে পা বাড়ায়। এই কুত্তার বাচ্চা, তোরা কে? আমাকে কেন ধরে আনলি? খুলে দে, পরে তোদের দেখাচ্ছি কাকে ধরে এনেছিস। আমার বাপ এই এলাকার এমপি, আমার বড় ভাই মাফিয়া, আর তোরা আমাকে ধরে এনেছিস। ভাই যদি জানতে পারে তাহলে তোদের সব কটাকে কুত্তার মতো মারবে। খুলে এই রাশেদ শালা বেশি বকতেছে। মন চাচ্ছে পিস্তলের সবগুলি এক্ষুনি শালার মুখে উঠিয়ে দিই, কিন্তু স্যার না আসা পর্যন্ত কিছু করতে পারবো না। শালা অনেক কুকর্ম করেছে, স্যার আসলেই এটা কাহিনী শেষ করবে। তারেক আর রাশেদের কথার মাঝে একটা লোক ঘরটাতে প্রবেশ করে। লোকটাকে দেখে তারেক আর রাশেদ রকির সোজা একটা চেয়ার এনে দেয়। লোকটা চেয়ারটাতে আরাম করে বসে গম্ভীর কণ্ঠে বলে, 10 দিন ধরে কি ওকে কিছু খেতে দিয়েছিস? লোকটার গম্ভীর কণ্ঠস্বর শুনে তারা দুজনে কেঁপে ওঠে। তারক বলে, স্যার আপনি যেভাবে বলছিলেন সেভাবেই করছি। এই 10 দিন শুধু পানি ছাড়া আর কিছু খেতে দেইনি। গুড। এই তুই কে রে? আমাকে ধরে আনার ফল তুই ভোগ করতে পারবি? আমার ভাই জানতে পারলে তোকে ছাড়বে না। এখনো যদি ভালো চাস তাহলে আমাকে ছেড়ে দে, আমি তোকে মাফ করে দিব, কথা দিলাম। রকির কথা শুনে লোকটা উচ্চ সুরে হাসতে থাকে, যেন রকি কোনো জোকস বলেছে। হাসতে হাসতে লোকটা হঠাৎ গম্ভীর হয়ে যায় আর বলে, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুই অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস। তোর জন্য অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তোর কোনো মাফ নেই। আর হ্যাঁ, তোর ভাইকেও আমি আমার হাত দিয়ে মারবো। তুই মুখ থেকে মাস্ক খুলে সামনে আয়। ভয় পেয়ে মুখ ঢেকে আছিস কেন? মৃত্যুর সামনে এসে এভাবে চিল্লিয়ে কথা বলছিস? তোর সাহস আছে, মানতে হবে। সকালে ব্রেকিং নিউজ হবে, এমপি আকাশ সাহেবের ছেলে রকিকে কারা যেন খুন করেছে। হা হা হা। লোকটার হাসির সাথে পুরো ঘরটা যেন কাঁপছে। রকির গলা শুকিয়ে গেছে। প্রথমে ভয় না পেলেও মৃত্যুর কথা শুনে দম আটকে যাচ্ছে যেন। মানুষ যতই বাহাদুরি দেখাক, মরণের কথা শুনলে সবারই গলা শুকিয়ে যায়। কারণ মানুষ সব বিষয়ে অজ্ঞ থাকলেও এটা জানে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আগে বা পরে। তাই রকিরও ভয় করতে শুরু করেছে।
চিল্লিয়ে বলছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আগন্তুক লোকটার যেন সেই বিষয়ে কোনো হুঁশই নেই। চেয়ারে হেলান দিয়ে উপরে জ্বলে থাকা লাল কালারের লাইটার দিকে তাকিয়ে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে। তার পাশে দুজন, রাশেদ আর তারেক, তার পিছনে দাঁড়িয়ে আছে। বলতে পারেন ভয়ে তাদের চোখ বড় বড় হয়ে আছে। লোকটা সিগারেট শেষ করে তাদের দুজনকে ইশারা করতেই তারা দুজন বুঝে যায় কি করতে হবে। ইশারা দিয়ে লোকটা চেয়ার থেকে উঠে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায়। এদিকে নিলয় বাহির থেকে এসে চুপি চুপি নিজের ঘরে যেতে নিলে পিছন থেকে একটা ডাকে থমকে দাঁড়ায়। নিলয়, এত রাতে কোথায় ছিলে? মায়ার কথায় নিলয়ের চোখে আতঙ্কের ছাপ। তার মানে মায়া কি সব জেনে গেল নাকি? এখন কি বলবে মায়াকে? কি বলা চায়? মায়া নিলয়ের দিকে রাগি লুকিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। নিলয় মায়ার চোখের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নেয়। নিলয় তো মনে করছে মায়া সব সত্যি জেনে গিয়েছে। তখনই মায়া নিলয়ের কলার চেপে ধরে বলতে লাগে, তুই সিগারেট খাস? আর সিগারেট খাওয়ার জন্যই তুই এত রাতে বাইরে গেছিস? হ্যাঁ, কথা বলিস না কেন? মায়ার কথায় নিলয় টাস্কি খায়। তার মানে মায়া কিছুই বুঝতে পারেনি। নিলয় মনে মনে খুশি। তবে এখন যেভাবেই হোক মায়াকে শান্ত করতে হবে, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। দেখুন ম্যাম, আমি সব সময় খাই না, যখন ভালো না লাগে তখন খাই, আর আজকে হুট করে ঘুম ভেঙে যায়, তাই আর কি। তাই আর কি? হ্যাঁ, ওইগুলো ছাইপাশ আর খাবি না, মনে থাকবে। আজকের জন্য মাফ করে দিলাম তো। আচ্ছা ম্যাম, আর খাবো না, এখন কলারটা ছাড়েন, আমার দম বন্ধ হয়ে আসতেছে। কথাগুলো বলে মায়া নিলয়কে একেবারে তার কাছে নিয়ে আসে। একে অপরের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পারছে। নিলয় যেন কোনো ঘোরের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ মনে হয়ে যায় এগুলো ঠিক হচ্ছে না। ম্যাম, আর কখনো সিগারেট খাবো না, প্লিজ ছেড়ে দিন, দম বন্ধ হয়ে আসছে। নিলয়ের কথায় মায়া বাস্তবে ফিরে নিলয়কে ছেড়ে দেয়। তবে ছাড়ার আগে বলে আর কোনো দিন যেন সিগারেট না খায়। মায়া রুমে গিয়ে ভাবতে থাকে। হুট করে তার ঘুমটা ভেঙে যায়। পরে আর ঘুম আসছিল না, তাই ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই নিলয়কে দেখে বাহির থেকে আসতেছে। তার জন্যই গিয়ে এভাবে ধরা। ভালোই হয়েছে, অন্তত তার ভয়ে আর সিগারেট খাবে না। এগুলো ভেবে মনে মনে হাসতে থাকি মায়া। ইস, কি পাচাটাই না বাঁচলাম। ভাগ্যিস কাপড়গুলো কাড়ি খুলে আসছিলাম, যদি ওই কাপড়ে দেখে ফেলতো তাহলে আমার খাইনি শেষ ছিল। নিলয় মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাকে এই যাত্রায় বাঁচিয়ে দেওয়ার জন্য। আব্বু শোনো, পরশুদিন কিছু ড্রাগস যাবে ভার্সিটিতে। রকিকে বলিয়ে ভার্সিটির পেছনে পরিত্যক্ত বাড়িটার ভেতরের নিচে একটা গোপন রুম আছে, সেখানে সব ড্রাগস যেন রাখে। আমি রকিকে ফোনে পাচ্ছি না। এইভাবে যদি ড্রাগস ব্যবসাটা চালিয়ে যেতে পারি তাহলে আমরা টাকার উপর ঘুমাবো, আর তোমাকে মন্ত্রী বানিয়ে দেব। রাজের কথায় আকাশ সাহেব খুশি হলেও আবার বেজার, কারণ রকিকে খুঁজে পাচ্ছে না, জানে না কোথায় আছে। তাহলে রকিকে কিভাবে বলবে আর খুশি হয়েছে তাকে মন্ত্রী বানাবে এটা শুনে। আসলে দুনিয়া স্বার্থ দিয়ে ভরপুর। বাপ ছেলের সাথে, ছেলে বাপের সাথে বেইমানি করে শুধুমাত্র এই টাকার জন্য। ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়। রাজ আকাশ সাহেবকে কথাগুলো বলে ফোন রেখে দেয়। এদিকে নিলয় আর মায়া ভার্সিটিতে যাচ্ছে। অনেক দিন পর নিলয় অসুস্থ থাকাকালীন মায়া ভার্সিটিতে যায়নি। আজকে তারা দুজন ভার্সিটি যাচ্ছে, তবে গাড়ি দিয়ে নয়, রিক্সা দিয়ে। নিলয় অনেকবার বলেছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মায়ার একটাই কথা, রিক্সা দিয়ে যাবে। অজ্ঞতা না পেরে নিলয় রিক্সা ডেকে আনে। রিক্সায় দুজন একসাথে বসে আছে, তবে মায়া রাগে ফুঁসছে। মায়াকে দেখেই বোঝা যাচ্ছে এখনই বোধহয় ফেটে যাবে। দাঁতে দাঁত চেপে নিলয়কে বলে, এত দূরে বসছো কেন? মাঝে এত জায়গা থাকতে একেবারে সাইড হয়ে বসছো কেন? এদিকে আসো আরো। না না, আমি ঠিক আছি, সমস্যা নাই, আমি এখানেই ঠিক আছি। নিলয়ের এমন কথা শুনে মায়া আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি। কলার ধরে টান দিয়ে একেবারে তার কাছাকাছি নিয়ে আসে। নিলয়ের দম বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারছে না কি করবে, কারণ যেখানে মায়ার নিজের ভয় পাওয়ার কথা
সেখানে মায়া না পেয়ে সে পাচ্ছে। হয়তো এতিম গরিব বলে এত বড় লোক কারো কাছাকাছি যেতে বিবেকে বাঁধে। মায়া নিলয়ের হাত জড়িয়ে ধরেছিল। নিলয় বলার পরও হাত ছাড়েনি, বরং রাগীভাবে তার দিকে তাকিয়েছিল। নিলয় মনে মনে চিন্তা করে, মায়ার মনে কি তার জন্য কিছু আছে, নাকি এমনিতেই মায়া মজা করছে। সব চিন্তার ব্যাঘাত ঘটে রিক্সা চালকের ডাকে। তাকিয়ে দেখে ভার্সিটিতে এসে পড়েছে। নিলয় টাকা দেওয়ার আগে মায়া দিয়ে দেয়। দুজন একসাথে ভার্সিটিতে প্রবেশ করতেই ভার্সিটির মাঠে সকল স্টুডেন্টদের জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তারাও সেখানে যায়। একজন স্টুডেন্টকে তারা জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে এখানে? এত স্টুডেন্ট ক্লাস বাদ দিয়ে এখানে কেন? কি ভাই, কিছু জানেন না? এমপি আকাশ সাহেবের ছেলে রফিককে কেউ খুব খারাপভাবে খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে, আর আজকে ক্লাস হবে না। ছেলেটার কথায় মায়া সহ নিলয় একটা ধাক্কা খায়। মায়া নিলয়ের দিকে তাকিয়ে আছে। দুজন ভিতরে সামনে গিয়ে দেখে রকির নিথর দেহ পড়ে আছে। রকির বডিটাকে দেখে মায়া নিলয়কে জড়িয়ে ধরে। মাথা কেটে আলাদা করে দিয়েছে, যৌনাঙ্গ কেটে ফেলে দিয়েছে। প্রত্যেকটা হাত পায়ের আঙ্গুলের নখ গুলোতে সম্ভবত প্লাস দিয়ে উপড়িয়ে ফেলেছে, যাকে বলে ভয়ঙ্কর, মৃত্যু থেকেও ভয়ঙ্কর। এতক্ষণে এমপি আকাশ সাহেবও চলে এসেছে। ছেলের এই অবস্থা দেখে চোখ বন্ধ করে নেয়। ক্যাম্পাসেই চিল্লিয়ে বলে যায়, আমার ছেলেকে যারা এভাবে মেরেছে তাদের সব কটাকে কুত্তার মতো পিষিয়ে মারব, বলে গেলাম। কথাগুলো বলে আকাশ সাহেব চলে যায়। মায়া নিলয়কে নিয়ে ভিড় থেকে চলে আসে। মায়া রকির বডিটাকে দেখে বেশ কয়েকবার বমি করে। এতটা জঘন্যভাবে কোনো মানুষ মারতে পারবে মায়ার মনে হচ্ছে না। মায়া নিলয়কে বলে, নিলয়, তোমার কি মনে হয় রকিকে কোনো মানুষ মেরেছে? কি জঘন্যভাবে মারলো! আমার তো দেখেই দম বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাম, আমি যতদূর জানি রকি ছেলেটা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। হয়তো তাদের কোনো রিলেটিভরা এমনটা করেছে আর মরেছে। ভালোই হয়েছে, ক্যাম্পাসটা অন্তত শান্ত থাকবে। আচ্ছা চলেন বাড়ি চলে যাই, ক্লাস যেহেতু হবে না। না, বাড়ি যাব না, চলো সামনে পার্ক থেকে নিলয় মায়ের কথায় সায় দিয়ে তারা পার্কে চলে যায়। এদিকে পুলিশ অফিসার শাহিদ সাহেব চিন্তিত হয়ে কপালে হাত দিয়ে বসে আছে। তখনই তার ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখে আকাশ সাহেবের ফোন। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরতেই, কোনো খোঁজ পেয়েছিস? তোদেরকে শুধু শুধু টাকা দিয়ে রেখেছি, কোনো কাজের দিকে তোরা নেই। এখন আমার নিজেকে বের হতে হবে। রাত জানার আগেই সব করতে হবে। রাত শুনলে আমাদের সবার 12টা বাজাবে। স্যার, খুনিকে তা বলতে পারবো না, তবে রকির কাপড় থেকে একটা চিরকুট পেয়েছি, চিরকুটে লেখা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।